14 ঘন্টায় হদিস মেলেনি চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ 6 মাসের শিশুর উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল। উৎকণ্ঠায় স্বজনরা। শুল্ক যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় ধীরে চলার নীতিতে বাংলাদেশ। ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক। ভারত পাকিস্তানে ভারসাম্য রক্ষার পরামর্শ। শিগগিরই রোহিঙ্গাদের তালিকা হালনাগাদে কাজ শুরু করবে প্রত্যাবাসন কমিশন। প্রস্তুত আরও 2টি ট্রানজিট সেন্টার। রাখাইনে শান্তি স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষের সঙ্গে কাজ করছে সরকার। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। 4 বছরে কমেছে 3 লাখেরও বেশি। নিবন্ধন করেও অনেকে দেয় না পরীক্ষা। বাল্যবিয়ে, শিশুশ্রমী ঝরে পড়ার কারণ। এবং ডিম মুরগির দাম কমতির বাজারে লোকসানে খামারি। কেজিতে 20-30 টাকা কমে ব্রয়লার বিক্রি। উৎপাদন বন্ধের হুঁশিয়ারি। চাহিদা যোগানের সঠিক হিসাব না থাকাকে দুষছে বিপিআইসিসি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাত পেরিয়ে সকাল, এখনো হদিস মেলেনি চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ 6 মাসের শিশু সেহরিশের। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। 14 ঘন্টা পেরিয়ে প্রায় 15 ঘন্টা হতে চলেছে, এখনো পর্যন্ত খোঁজ মেলেনি সেই ছোট্ট শিশু সেহরিশের। তার খুঁজে হন্য হয়ে খুঁজছেন তার স্বজনরা। সকাল থেকে ভোর থেকে আমরা তার বাবাকে কিন্তু শহীদুল ব্যবসায়ীকে আমরা খালের পাড়ে দেখেছি। তার কন্যা শিশুটির খুঁজে তারা এসেছেন এবং স্বজনরাও এসেছেন। সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। তো গতকাল অভিযান শেষ করার পর সেই অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছিল নৌবাহিনীকে। নৌবাহিনী সারা রাত ভর অভিযান চালিয়েছে। সকাল থেকে তাদের সংখ্যা বাড়িয়ে 15 সদস্যের একটি দল এই অভিযান শুরু করে এবং এই মুহূর্তে তারা একটু বিশ্রামে আছে। নৌবাহিনীর যে 15 সদস্যের এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা স্বেচ্ছাসেবক দল রয়েছে, যারা উদ্ধার তৎপরতা যারা কাজ করে, তাদেরকে আমরা বড় খালের মুখে দেখতে পাচ্ছি। অর্থাৎ যে খালে শিশুটি পড়ে গিয়েছিল সেই খাল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এসে আমরা কিন্তু এখন খুঁজছি। সকাল থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটার খাল তন্ন করে খোঁজা হয়েছে, যেটিকে নৌবাহিনী যেটিকে বলছে চিরুনি অভিযান বলছে। সেটিকে প্রায় 10-12 জন একসাথে হয়ে যেভাবে খুঁজেছে, প্রতিটি পলিথিন, প্রতিটি বোতল এবং প্রতিটি ঝাড়ঝুপ যেখানে পেয়েছে তারা খুঁজে দেখেছে। তবে সাধারণ মানুষের মধ্যে একদম উদ্বেগ উৎকণ্ঠা আছে, যেহেতু বর্ষা আসলে প্রতি বছর এরকম দুর্ঘটনাটি ঘটে এবং যেই জলাবদ্ধতার যে নালাগুলো যে অরক্ষিত রয়েছে, সেই নালাগুলোকে তারা রক্ষিত করার জন্য সুরক্ষা দেয়াল দেওয়ার জন্য এলাকাবাসী বলছেন। এবং একটি তথ্য দেওয়া হচ্ছে, আসলে 2017 সাল থেকে এই পর্যন্ত প্রায় 11 জনের মৃত্যু হয়েছে। সেখানে শিশু, সবজি ব্যবসায়ী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রয়েছে। তারপরেও কিন্তু এই মৃত্যুর মিছিল থামানো যায় না, কারণ বর্ষা আসলে এই আতঙ্কটি ভর করে। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে সেটি বলে আসছিলাম, আসলে বর্ষা আসলে কিন্তু মৃত্যুর ঘটনাটি ঘটে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। গতকাল যে চট্টগ্রামে যে কাপাসগোলা রয়েছে, সেই কাপাসগোলায় যে হিজলা খাল রয়েছে, সেখানে ফুফুর বাড়িতে যাওয়ার সময় মা দাদি এবং শিশুটি তারা খালে পড়ে যায়। স্থানীয়রা মা এবং দাদিকে উদ্ধার করতে পারলেও কিন্তু সেই সেহরিশকে উদ্ধার করতে পারেনি এবং সেই ছোট্ট শিশুর খুঁজে এখনো তন্ন হয়ে খুঁজছে। এখানে উদ্বেগ উৎকণ্ঠা আছেই। এলাকাবাসী উৎসুক, মানুষের একটাই চাওয়া এবং পরিবারের একটাই চাওয়া এই শিশুটিকে যেন খুঁজে পাওয়া হয়। তো এই মুহূর্তে যেটি বলা যায়, 14 ঘন্টা পেরিয়ে 15 ঘন্টা হতে চলেছে, এখনো পর্যন্ত 4 লাশ খুঁজে পায়নি। তবে নৌবাহিনীর যে 15 সদস্যের একটি দল, তারা আশা ছাড়ছেন না। তারা বলছেন তারা অবশ্যই তারা সেটা খুঁজে বের করবেন। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য যে শিশুটি নিখোঁজ হয়েছে তার। চট্টগ্রামে শিশু সেহরিশ উদ্ধার অভিযানের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। অন্য প্রসঙ্গ, যুক্তরাষ্ট্র ছাড়াও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে সঠিক পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে নিজস্ব স্বার্থ রক্ষা করে মর্যাদাপূর্ণ সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার। মার্কিন ও পাকিস্তানি কূটনীতিকদের সফর সহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধীরে চলো নীতি অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারলে তা ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট।
গত সপ্তাহের শেষ ভাগে 3 দিনের সফরে ঢাকায় আসেন দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। সচিব পর্যায়ের বৈঠকের পাশাপাশি উচ্চ প্রতিনিধি, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই মার্কিন প্রতিনিধি দল। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে এটিই প্রথম সফর, তাই এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়েছে উভয় পক্ষ। শুল্কনীতি ইস্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও 90 দিনের সময় চেয়ে ওয়াশিংটনে চিঠি পাঠিয়েছিল ঢাকা। সদ্য সমাপ্ত সফরেও একাধিকবার ট্যারিফ ও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের উদ্যোগের বিষয়ে জানানো হয় মার্কিন প্রতিনিধিদের। ধীরে চলার এই নীতিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ যখন একটা প্রস্তাব রাখছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, সেটা আমরা দেখছি যে তাৎক্ষণিকভাবে সেটাকে নাকচ করে দেওয়া হয়নি। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে দূতাবাস আছে, আমাদের পার্মানেন্ট মিশন আছে, তাদের মাধ্যমে সেই আলাপটা চালিয়ে যাওয়ার, কূটনৈতিক আলাপ চালিয়ে যাওয়ার একটা প্রয়োজনীয়তা থাকবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে সকলের সাথে আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী। 5 আগস্টের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ আগ্রহী ভূমিকায় পাকিস্তান। বুধবার 15 বছর পর দ্বিপাক্ষিক বৈঠকে বসে দুই দেশের পররাষ্ট্র সচিব। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক, শিক্ষা, কৃষি ও সাংস্কৃতিক যোগাযোগে মনোযোগ প্রতিবেশীদের। তবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা কি ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের পরামর্শ, দুই প্রতিবেশীর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে এবং সেখানে ভারতের সাথেও যেহেতু নিকট প্রতিবেশী, তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। দুই দেশের সাথেই অন্তর্বর্তীকালীন সরকার একটা সম্পর্ক তৈরি রাখতে পারে এবং যেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, আবার ওই দেশ দুটোরও স্বার্থ সেখানে ক্ষুণ্ণ হয় না। সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের ফরেন পলিসির দিক থেকে একটা দিক নির্দেশনা দেবে। এছাড়াও মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকা ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নিজ দেশে ফিরতে রাজি রোহিঙ্গাদের তালিকা হালনাগাদ করতে যাচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। পাশাপাশি আরও 2টি ট্রানজিট সেন্টার ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে শিগগিরই বুঝে নেবে কর্তৃপক্ষ। জনপ্রতিনিধিরা বলছেন, প্রত্যাবাসন শুরু হলে সংকটমুক্ত হবে কক্সবাজারবাসী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, আগামী ঈদ রোহিঙ্গারা যাতে নিজ দেশে উদযাপন করতে পারে সে লক্ষ্যেই কাজ করছে সরকার। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রায় 7.5 বছর আগে 2017 সালে মানবিক বিবেচনায় জাতিগত নিধনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। গণহত্যা ও নির্যাতনের মুখে নানা সময়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রাখাইনবাসীর সংখ্যা এখন 13 লাখের বেশি। উখিয়া ও টেকনাফে স্থানীয় বাসিন্দা রয়েছে 5 লাখের কাছাকাছি। বিপরীতে রোহিঙ্গা জনগোষ্ঠী দ্বিগুণের কাছাকাছি। এতে নানামুখী সংকটে কক্সবাজারবাসী। রোহিঙ্গা এখন আমাদের জন্য একটা বিশাল ধরনের একটা বোঝা। তা আমরা মনে করি সরকার চাইলে, যেহেতু একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটি যাতে অব্যাহত থাকলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এটি বাস্তবায়িত হলে আমরা মনে করবো আমরা এই উখিয়াবাসী অর্থাৎ কক্সবাজারবাসী একটা বড় ধরনের বোঝা থেকে মুক্ত হবো বলে আমরা মনে করি। সম্প্রতি প্রথম পর্যায়ে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে মিয়ানমার। তাই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে ট্রানজিট সেন্টার। নতুনভাবে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি ট্রানজিট সেন্টার হস্তান্তর হচ্ছে শীঘ্রই। টেকনাফ ও ঘুন্দুমে আগে থেকেই প্রস্তুত আছে 2টি। আর প্রত্যাবাসনের জন্য সম্মত রোহিঙ্গাদের তালিকা হালনাগাদ করার কথা বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। 1,80,000 বলছে, আমার বিশ্বাস এটি 2 লাখের উপরে যাবে। কারো বাচ্চা কাচ্চা জন্ম লাভ করেছে, তো এটির একটি হালনাগাদের ব্যবস্থা করতে হবে, কারণ বাচ্চা কাচ্চা ফেলে তো কেউ যাবে না। মিয়ানমারের জান্তা বাহিনী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও দেশটির রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি জানান, প্রত্যাবাসন নিয়ে জটিলতা থাকলেও আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গিয়ে যেন ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আমরা সব দরজা খোলা রেখেছি, সবার সঙ্গে আলাপ করছি, রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে 2018 সাল থেকে নানা চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ, কিন্তু নানা অজুহাতে এখনও একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, চট্টগ্রামে ৮০% ভবনই অগ্নিকাণ্ডের ঝুঁকিতে, বিল্ডিং কোড না মেনে নির্মাণ, নিশ্চিত হয়নি নিরাপত্তা, সমন্বয়হীনতার দায় একে অপরের উপর চাপাচ্ছে সেবা সংস্থাগুলো। জাতীয় সংসদ ভবনের এলডি হলে কিছুক্ষণ পর জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সাবা বোয়াসি, সরাসরি যাচ্ছি তার কাছে। আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির সদস্যরা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল একটু পরে এসেই এখানে আলোচনায় বসবেন। আমরা এটা জানতে পেরেছি যে 7 সদস্যের প্রতিনিধি দল হতে পারে এবং নাহিদ ইসলাম সেটা নেতৃত্বে থাকবেন এবং আমরা 10:30 বেলা সকাল 10:30 এই মিটিংটি শুরু হবে। বিভিন্ন বিষয় আমরা যেটা জানতে পেরেছি এনসিপি সূত্রে যে সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনাগুলো রেখেছেন তাদের মধ্যে বেশ কিছু সংস্কার প্রস্তাবের সঙ্গে এনসিপি একমত রয়েছেন, বেশ কিছুর সঙ্গে তারা দ্বিমত পোষণ করছেন এবং বেশ কিছুর সঙ্গে তারা আংশিক একমত রয়েছেন। মূলত এই বিষয়গুলি নিয়েই তারা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করতে আসবেন। যে বিষয়গুলিতে তারা একমত আছেন সেটি তাদেরকে জানাবেন, যেগুলো বিষয়ে তারা দ্বিমত পোষণ করছেন সেই প্রস্তাবগুলি কেন তারা দ্বিমত পোষণ করছেন এটা তারা ব্যাখ্যা দিবেন এবং যেগুলোতে আংশিক একমত রয়েছেন সেগুলোকে কিভাবে পরিমার্জন করা যায় সেই প্রস্তাবনাগুলো কিন্তু তারা এখানে তুলে ধরবেন। দর্শক, আপনারা জানেন যে গত 20 মার্চ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার, নির্বাচন এই বিষয়গুলি নিয়ে একটি ঐক্যমত্যে আসার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করে আসছে এবং জামাত বিএনপির পর তারই ধারাবাহিকতায় আজ এনসিপির সঙ্গে বেলা 10:30টার সময় এই মিটিংটি অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে আমরা আপনাদের আরও বিস্তারিত জানাতে পারবো। এই মুহূর্তে এই সংসদ ভবনের এলডি হল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। লালমনিরহাটে জামায়াতে ইসলামীর জনসভায় আসছেন নেতাকর্মীরা। এতে যোগ দেবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত জানাতে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, সরাসরি যাচ্ছি তার কাছে। উত্তরের মানুষের দীর্ঘদিনের চাওয়া তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগ সরকারের বিচার এবং বৈষম্যমুক্ত এবং ইনসাফমুক্ত ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে লালমনিরহাটের যে কেন্দ্রীয় মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের আমরা দেখেছি বিশাল জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সেই জনসভায় কিন্তু প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার কথা রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি ঠিক 11টা নাগাদ কিন্তু আসলে লালমনিরহাটের যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু এই বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে যারা জামাতে ইসলামী যে নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া। এই মুহূর্তে লালমনিরহাটের যে কালেক্টরেট মাঠ রয়েছে সেখানে কিন্তু একদম নেতাকর্মীদের ঢল নেমেছে। কিছুক্ষণ আগে আমরা এসে এখানে যতটুকু দেখতে পেরেছি জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিশাল এই জনসভায় যোগ দিয়েছেন এবং সেখানে কিন্তু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদের আরেকজন সদস্য মাহবুবুর রহমান বেলাল। এখানে এই জনসভায় কিন্তু তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগ সরকার এবং তার যে নেতাকর্মীরা রয়েছেন তাদের দ্রুত বিচার এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও বিনির্মাণ এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কিন্তু লালমনিরহাটের যে কেন্দ্রীয় মাঠ রয়েছে সেখানে এই বিশাল এই জনসভার আয়োজন, কালেক্টরেট মাঠে বিশাল এই জনসভার আয়োজন করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে উত্তরের মানুষের দীর্ঘদিনের চাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং আওয়ামী লীগ সরকারের যে বিচার এটা যাতে দ্রুত নিশ্চিত করা হয়, সেই সাথে বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গঠন করা হয় এরই কথা কিন্তু তারা জানিয়েছেন। সবকিছু মিলে আর কিছুক্ষণ পর কিন্তু ঠিক 11টা নাগাদ বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু প্রধান অতিথি হিসাবে যে নেতাকর্মীরা রয়েছেন লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তাদের
উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তো সবকিছু মিলে একেবারে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী যারা নেতাকর্মী রয়েছেন তাদের ঢল নেমেছে লালমনিরহাটের এই কালেক্টরেট মাঠে। তো এই ছিল লালমনিরহাটের কালেক্টরেট মাঠ থেকে জনসভার আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা। গত 4 বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে 3 লাখেরও বেশি। চলতি বছরই পরীক্ষায় অংশ নেয়নি 1 লাখের মতো। এমনকি রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করেও অনেকেই বসছে না পরীক্ষার হলে। বাল্যবিবাহ ও শিশুশ্রমের কারণে পরীক্ষার্থীর সংখ্যা নিম্নগামী জানিয়ে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদের রিপোর্ট। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপের এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যার মাধ্যমে দেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যানের বিভিন্ন চিত্র ফুটে ওঠে। তবে গেল কয়েক বছর ধরেই ক্রমাগতভাবে এসএসসি পরীক্ষার্থী কমছে। শুধু তাই নয়, পরীক্ষার প্রাথমিক ধাপ রেজিস্ট্রেশন আর চূড়ান্ত ধাপ ফর্ম পূরণ করেও অনেকেই দিচ্ছে না পরীক্ষা। পরিসংখ্যানে দেখা যায় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী ছিল 22,40,000। 4 বছরের ব্যবধানে চলতি বছর 3 লাখেরও বেশি পরীক্ষার্থী কমে তা 19,28,000-এ নেমেছে। আর শুধু গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। এছাড়া এবারের পরীক্ষার প্রথম দিনেই প্রায় 27,000 আর দ্বিতীয় দিনে 29,000 পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে বিগত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শতভাগ পাস দেখানোর যে রীতি ছিল, এর ফলে অনিয়মিত পরীক্ষার্থী কমে মোট পরীক্ষার্থী হ্রাস পেয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে পাসের হার অত্যন্ত বেশি হয়েছে। ফলে হয়েছে যে দুটো ক্যাটাগরি, অনিয়মিত এবং ইমপ্রুভমেন্ট, এই সংখ্যাটা অনেক কমে গেছে। তবে বোর্ডের এই বক্তব্যকেই পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসাবে দেখছেন না শিক্ষা বিশেষজ্ঞরা। ছেলেদের কাজে যোগদান আর মেয়েদের বাল্য বিয়েকে কারণ হিসাবে চিহ্নিত করেছেন এই বিশ্লেষক। রুরাল লেভেলে ইকোনমিক হার্ডশিপ বেড়ে গেছে, ফলে পরিবারগুলো তাদের পরীক্ষা দেওয়ার চাইতে শিক্ষার্থীকে কোনো কাজে যুক্ত করতে চাচ্ছে। বিয়ে দেওয়ার পরে যেটি হচ্ছে যে একটি অংশ শ্বশুরবাড়ি বলছে যে বিয়ে স্কুলে যাওয়ারই দরকার নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই, ফলে সে রেজিস্ট্রেশন করুক বা আপনার ফর্ম ফিল আপ করুক, সে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা রোধে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 6 দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। উচ্চশিক্ষার সুযোগ এবং চাকরি ক্ষেত্রে মূল্যায়ন সহ 6 দফা দাবিতে আজকের এই কর্মসূচি, অর্থাৎ প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে তাদের এই কর্মসূচি চলমান। তারা যেমনটি বলছিলেন, আজকের এই কর্মসূচিটি মূলত ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয়েছে। যদিও ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হলেও কিন্তু এখানে কিন্তু অংশ নিয়েছে বিভিন্ন কারিগরি শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা। তারা যেমনটি বলছেন, দীর্ঘদিন ধরে তারা আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আজও কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ভালো চাকরির তেমন সুযোগ নেই দেশে, তেমনি উচ্চশিক্ষারও তেমন কোনো সুযোগ নেই। যার ফলাফলে তারা আজকে এক হয়ে সকল ডিপ্লোমা প্রকৌশলী এবং সাবেক পলিটেকনিক শিক্ষার্থী এবং গাজীপুরের আসলে সকল পলিটেকনিকের যে বর্তমান শিক্ষার্থী যারা রয়েছে তারা সকলেই কিন্তু আজ এক হয়ে আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছে। তারা আসলে যেমনটি বলছেন, এই কর্মসূচির মাধ্যমে তারা সারা দেশকে জানান দিতে চান এবং অর্থাৎ সরকার বর্তমান দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আসলে জানান দিতে চান তারা এক হয়েছেন। সারা দেশের ডিপ্লোমা শিক্ষার্থীরা এক হয়েছেন, প্রকৌশলী শিক্ষার্থীরা এক হয়েছেন। তাদের এই দাবিগুলো আসলে যেন যৌক্তিক দাবি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শীঘ্রই যেন মেনে নেওয়া হয়। তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা তারা আসলে যেমনটি বলছিলেন যে লেখাপড়া আসলে 4 বছরের যে কোর্সটি রয়েছে, যে 4 বছর শেষ হওয়ার কথা, সেটি কিন্তু আসলে দীর্ঘদিন সময় লেগে যাচ্ছে। তবে সেটি কিন্তু এখন পর্যন্ত তার স্থায়ী কোনো সমস্যার সমাধান হয়নি। আজকের এই কর্মসূচিটি মূলত ডুয়েট ক্যাম্পাসের সামনে থেকে শুরু হয়েছে। সেটি কিন্তু কিছুক্ষণ পরে এখান থেকে মিছিল শুরু হয়ে গাজীপুরের যে মূল শহর শিববাড়ি রয়েছে সেখানে কিন্তু তারা পদযাত্রা করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে আমার কাছে সবশেষ তথ্য। গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।
চট্টগ্রামের 60 থেকে 80% ভবন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বেশিরভাগ ভবনেরই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বহুতল ভবনে গড়ে ওঠা রেস্তোরাঁ, যেখানে রান্নার কাজে ব্যবহার হচ্ছে শত শত গ্যাস সিলিন্ডার। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথ বিল্ডিং কোড মানা হয় না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ডিজাইন অনুমোদন নিলেও মালিকেরা ইচ্ছে মতো নির্মাণ করেন বহুতল ভবন। নিয়ম অনুযায়ী নির্মাণকালে ভবনে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপনের কথা থাকলেও তা অনুপস্থিত। প্রায় 80% আপনার আবাসিক ভবন ওনারা অগ্নি ঝুঁকির মধ্যে আছে, কেননা এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেগুলো ভবন করার সময়ে এগুলো করার কথা সেই জিনিসগুলো তা ওনারা করছেন না। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার সংকট। এর মাঝে অনেক বহুতল ভবনে গড়ে উঠেছে একের পর এক রেস্টুরেন্ট, যেখানে রান্নার কাজে ব্যবহার হচ্ছে শত শত গ্যাস সিলিন্ডার। বড় বিপর্যয় ঠেকাতে এখনই তদারকির তাগিদ সংশ্লিষ্টদের। অগ্নি নির্বাপনের যে আলাদা স্টেয়ার, যেটা আলাদা তো স্টেয়ার থাকা দরকার, সেটা নেই। সেই নিরাপত্তা ডোর যেটা আচ্ছা অগ্নি নির্বাপনের যেটা 2 ঘন্টা অ্যালার্মিং যেটা করতে পারে, সেই ডোরও কিন্তু কেউ ইউজ করছে না। ভবন নির্মাণকালে সব বিষয় তদারকিতে সিডিএর পাশাপাশি ফায়ার সার্ভিসের দায়িত্ব থাকলেও রয়েছে সমন্বয়হীনতা। আর তাই সরকারি সংস্থাগুলো দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। আমরা প্রতিটা বিল্ডিংয়ে অনুদান দেওয়ার ক্ষেত্রে 10 তলা থেকে 10 তলার উপরেরগুলো এগুলো ফায়ারের একটা ক্লিয়ারেন্স লাগে, মানে ফায়ারের ক্লিয়ারেন্সটা আনতে হয়, আনলে তার সে কিন্তু প্ল্যান পায়। আমরা কিন্তু কন্ডিশন ওটা লেখা থাকে যে ফায়ার, কিন্তু ওদের সঙ্গে দেখা যাচ্ছে যে তারা ফায়ারে কোনো ভূমিকা নেই, ফায়ারের কোনো ছাড়পত্র তারা আনতে পারে না। 60 বর্গ মাইল আয়তনের চট্টগ্রাম মহানগরে বর্তমানে সিডিএর অনুমোদিত 4,01,721টি বহুতল ভবন রয়েছে। অগ্নিঝুঁকি কমাতে বহুতল ভবনগুলো থেকে যেমন রেস্টুরেন্ট সরাতে হবে, তেমনি স্থাপন করতে হবে অত্যাধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র। একই সাথে সমন্বয় করতে হবে সিডিএ, ফায়ার সার্ভিস সহ সরকারি সেবা সংস্থাগুলোর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ডিম মুরগির দাম কমতির বাজারে ক্রেতা স্বস্তি পেলেও কোণঠাসা অবস্থায় প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের চেয়ে কেজিতে 20-30 টাকা কম দামে ব্রয়লার বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের। এ অবস্থায় 1 মে থেকে খামারে বিনিয়োগ বন্ধের হুমকিও দিয়েছেন তারা। দামপট্টির বাজারে রাজধানীতে 1 কেজি ব্রয়লার মিলছে 160 থেকে 170 টাকায়। উচ্চ মূল্যের নিত্যপণ্যের বাজারে তাই মুরগি কিনে বেশ স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। গত সপ্তাহে দাম তুলে এই সপ্তাহে তার সাথে কম বিদায় কাস্টমারের চাহিদা একটু বেশি। এরকম যদি থাকে তাহলে জনসাধারণ কিনে খাইতে পারবে। তবে ক্রেতাদের এই স্বস্তিতে বড় সংকটে পড়তে যাচ্ছে মুরগির বাজার। জাতীয় এই ক্রীড়াবিদ ও পোল্ট্রি খাতের এই উদ্যোক্তার সঙ্গে কথা বলে মিলছে এমনই আভাস। তাদের দাবি উৎপাদন খরচের বেশ কমে খামার থেকে মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এমন লোকসানের হিসাব টেনে বেশি দিন চলা সম্ভব নয় বলেও জানান তিনি। ব্রয়লারটা বিক্রি করতে হচ্ছে প্রতি কেজিতে 25 থেকে 30 টাকা লস, এবং হলো যে আপনার ডিম বিক্রি করতে হচ্ছে প্রতি ডিমে 2 টাকা থেকে 2.5 টাকা লস। পোল্ট্রি ইউনিট আপনার ম্যানেজমেন্ট যে একটা সেক্টর তৈরি করতে হবে, ক্রাইসিস ম্যানেজমেন্ট সেক্টর, কি করে এই পোল্ট্রি শিল্পকে বাঁচানো যায়। লোকসানি হিসাব মেলাতে না পেরে আগামী 1 মে থেকে খামারে নতুন করে বাঁচা না তোলার ঘোষণা দিয়েছেন খামারিরা। সরকার যদি আমাদের দাবিগুলো আশ্বস্ত করে, পুঁজির নিরাপদ দিতে পারে, তাহলে আমরা প্রান্তিক খামার চালু রাখবো। তা না হলে আমরা নতুন করে খামারে বাচ্চা তুলব না। এদিকে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারের কাছে মুরগির মাংস ও একদিনের বাচ্চার চাহিদা যোগানের সঠিক হিসেব না থাকাকে দায়ী করছে এক খাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসি। অবশ্যই সারা বছরের সাপ্লাইটা স্টেবল হতে হবে। যখন সবকিছু ডকুমেন্টেশনের আন্ডারে আসে তখন কিন্তু প্ল্যান করা যায়। একটা খামার রেজিস্ট্রেশন হলো ভালো কথা, পরের বছর যদি রিনিউ না করতে আসে তাহলে বুঝবে খামারটা নাই। বাট আমি তো শিওর না যে খামারটা আছে কি নাই। আমার তো একটা এনশিওরড হতে হবে যে খামারটা আছে। কোনো প্ল্যানিং আসলে করা যাচ্ছে না প্রপারলি এই তার তথ্যগুলো না থাকাতে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ভোক্তা খামারির স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিয়েই কাজ করছেন তারা। এই উঠানামা কিংবা এক জায়গায় খামারি মানে লস লাভের বিষয়টা, এটা আসলে একটু বিশ্লেষণ করা খুব কঠিন। খামারি সাস্টেন করলেই বাজারে যে অস্থিরতাটা, এই জায়গাটায় আমরা মিনিমাইজ করতে পারবো। সুতরাং তখন যেটা হবে উইন উইন সিচুয়েশন, যে খামারিও লাভবান হবে, ভোক্তাও লাভবান হবে। এই জায়গাটা আমাদের বেশ গুরুত্ব সহকারে আমরা দেখার চেষ্টা করছি। গত বছর এ সময় রাজধানীর বাজারে 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 210 থেকে 230 টাকায়। বর্তমান মূল্যের চেয়ে যা 45 থেকে 60 টাকা বেশি।
MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজের প্রায় 15 ঘন্টা পর উদ্ধার হয়েছে শিশু সেহরিশের মরদেহ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। অবশেষে 15 ঘন্টা পর সেই 6 মাস বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আমরা এখন সেই শিশুটির বাড়ি অর্থাৎ চাকতায় আমরা অবস্থান করছি। এই বাড়িটাই হচ্ছে শিশু সেহরিশের বাড়ি। আমরা কিছুক্ষণ আগে তার বাবা এবং মা দিকে এখানে আমরা দেখেছি এইটি শিশুটিকে এই ঘরের মধ্যে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু সেহরিশের বাবা শহীদুলের সাথে আমরা কথা বলেছি এবং পুলিশ সদস্যের সাথে কথা বলেছিলাম। তার ফুফার সাথেও কথা বলে আমরা নিশ্চিত হয়েছি যে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে এসে চাকতায় যে খাল রয়েছে সেখান থেকে সেই সেহরিশের লাশ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ যেই লাশটি 10 কিলোমিটার দূরে ছিল সেই লাশটি বেশি কিন্তু তার বাবার যাদের যে বাড়ি সেখানে এসে কিন্তু খালের মোড়ে এসে অর্থাৎ সেখানে পাওয়া গেছে। একটি কাকতালীয় একটা বিষয় বলা যায়। আমরা এটি নিশ্চিত করেছে পুলিশ সদস্যরা এবং তার ফুফা নিশ্চিত করেছে, তার বাবাও নিশ্চিত করেছে। আর বলা হচ্ছে এটি হচ্ছে সেই সেহরিশের বাসা। তো সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি অনেকটাই কেটে গেছে এবং সবাই মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। কারণ সবাই চেয়েছিল যে অন্তপক্ষে সে মরদেহটি যেন খুঁজে পায় এবং ভেতরে যে পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, যেহেতু একটা 6 মাস বয়সে শিশু অকালে একটি দুর্ঘটনার কারণে চলে গেছে পৃথিবীর মায়া ছেড়ে এবং তার মা বাবারাও কিন্তু এখানে রয়েছে। এই যে এখন একটু যেটি তাদের মধ্যে একদম উৎকণ্ঠা ছিল তারা কেন লাশটি পাওয়া যাচ্ছে সেইটার পর কিছুটা হলেও তাদের মধ্যে উদ্বেগ কেটে গেছে এবং তাদের অনেকের যে উদ্বেগ ছিল সেটি তারা এই মুহূর্তে আমরা তাদের যে বাড়ি চাকতায় সেই বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। সেই বাড়ির ভেতরে কিন্তু সেহরিশের মরদেহটি রয়েছে এবং তার পরিবারের সদস্যরা কিন্তু একটু বলছেন যে আসলে মানুষের বেশি উৎসুক, মানুষের ভিড় চলছে, সেই জন্য তারা কিন্তু বলছে এখান থেকে একটু নেমে যাওয়ার জন্য। এবং এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, নৌবাহিনীর সদস্যরা এসেছেন, সিটি কর্পোরেশন ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। কারণ এতক্ষণ পর্যন্ত যেই উচ্ছ্বাস মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে লাশটি পাওয়ার জন্য সেটি ফিরে পাওয়াতে তারা কিছুটা হলেও উদ্বেগ উৎকণ্ঠা কমেছে তাদের মধ্যে এবং তারা বলছেন যে আসলে যারা এই লাশটি উদ্ধার করেছে তাদেরকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। আমরা একটি ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করি, সেখানেও কিন্তু তার দাদি বা তার পরিবারের সদস্যরা কিন্তু সেই ঘরের ভেতরেই রয়েছে। তো সমস্যা হচ্ছে একটি মরদেহ উদ্ধার করার পর এখানে যে উৎসুক মানুষের যে ভিড় সেটি বড় সমস্যা সৃষ্টি করছে। তো আমরা সবকিছু মিলিয়ে যেটি বলা যায় প্রায় 15 ঘন্টা। সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনেই প্রায় বাহিনী। এদিকে অবরুদ্ধ উপত্যকায় ক্রমেই গুরুতর হচ্ছে মানবিক সংকট। খাদ্যের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে। এ অবস্থায় গাজার সীমান্ত থেকে অবরোধ উঠিয়ে নিয়ে ত্রাণ প্রবেশে ইসরায়েলিদের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।